সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর। দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশে খালি চোখেই দেখা যেতে পারে রোববার, পূর্বাভাস আবহাওয়া অফিসের। সে করে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল, সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র, বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। চলছে উদ্ধার কাজ, বাংলাদেশেও উচ্চ ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম সহ 4 অঞ্চল। ভোরের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সৌদি রয়্যাল কোর্ট থেকে দেশবাসীর জন্য পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা দেওয়া হয়। ঈদ উদযাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ। অন্যদিকে পাকিস্তান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য চলে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট। এদিকে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সিয়াম এবং তারাবি এইসব ইবাদতগুলির পরে যে ঈদের যে আনন্দের যে বারতা, এটা আসলে আমাদের মনের মধ্যে অনেক উৎফুল্ল নিয়ে আসে। এই ঈদের ফিতর উপলক্ষে আমাদের সমস্ত দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। বিশ্বের বিভিন্ন দেশেও এদিন চাঁদ দেখার আয়োজন করা হয়। গালফ নিউজ জানিয়েছে রোববার ঈদ উদযাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। তবে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় পাকিস্তান, ইরান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 29 বা 30 দিনে মাস হয়ে থাকে। 29 রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিনই ঈদ উল ফিতর উদযাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ঈদ উল ফিতর উদযাপিত হয় 30 রমজান শেষে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই সাথে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও ইসলামী চিন্তাবিদরা বলছেন কোরআন এবং হাদিসে চাঁদ দেখা সাপেক্ষে সিয়াম এবং ঈদ পালনের ওপর একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 30 মার্চ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 1 দিনের কিছু বেশি। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা। এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 30 মার্চ অর্থাৎ 29 রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে 1.05 দিন, আর পরের দিন 31 মার্চ 2.05 দিন। এ সময় চাঁদের স্থায়িত্ব হবে 30 মার্চ সন্ধ্যায় 43 মিনিট, আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে 51 মিনিট। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে 30 মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামী চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকেই মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখতে হবে আর চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করতে হবে। 3 ঘন্টা পরে আমাদের দেশে সূর্য বা চাঁদ উঠছে, এটিকে শরীয়তের পরিভাষায় বলে ইখতিলাফুল মাতালে, মানে বিভিন্ন এই কক্ষপথের দূরত্ব। কোরআনের ওই আয়াতের ভিত্তিতে যেহেতু আমরা যেদিন চাঁদ দেখছি সেদিনকে ধরা হয়েছে। অন্যের সিরিয়ার চাঁদ দেখাকে সাহাবায়ে কেরাম যেহেতু গ্রহণ করেননি, আমরাও সেটির উপরে আমল করা হচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই সাথে ঈদ উদযাপন বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের বোর্ডে এটি আলোচনা হয়েছে, যদি দিনব্যাপী বা 1-2 দিন ওয়ার্কশপ করে
ওলামা ইকরাম যদি একমত হন যে না বিশ্বে একসাথে আমরা করি, সেদিনই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজ আইন জারির মাধ্যমে। 30 মার্চ সন্ধ্যা 6:32 থেকে 7:20 পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বস্তির ঈদ যাত্রায় বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ। নৌ, ট্রেন আর সড়ক পথে নামে মানুষের ঢল। তবে ভোগান্তির শঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে আনন্দিত সবাই। কড়া নাড়ছে ঈদ, শিকড়ের টানে ছুটছে মানুষ। ঈদ যাত্রা যখন নির্বিঘ্ন, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। লম্বা ছুটিতে নানা পরিকল্পনা মানুষের। ট্রেনের যাত্রায়ও স্বস্তি মিলেছে যাত্রীদের। শেষ সময়ে কিছুটা ভিড় দেখা গেলেও রাজধানীর বিমানবন্দর স্টেশনেও সময় মতো ছাড়ছে ট্রেন। কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরা, এটাই হচ্ছে বড় স্বস্তি, আর কিছু নাই। পরিবার পরিজনের সাথে ঈদ কাটানো, এটা অনেক স্বস্তির বিষয়। অনেক ঈদের চেয়ে ঈদে অনেক মাশাআল্লাহ ভিড়ভাড়টা কম, ঝামেলাও কম, সুন্দরভাবে বাড়ি যাওয়া যাচ্ছে। চলে যাইতো না, আমি যাই দেশে, আমার ভাই গেছে বাড়ি। এটাই তো আনন্দ, এর মতো আনন্দ আর কি আছে। এদিকে শনিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে সময়ক্ষেপণ না করে যাত্রীদের নিয়ে একের পর এক ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের লঞ্চ। সড়ক পথের চেয়ে নৌপথে একটু বেশি আরামদায়ক, যে কারণে আমরা আসলে নৌপথে যাচ্ছি। লঞ্চের জার্নিটা হচ্ছে আরামদায়ক। অন্যদিকে সড়ক পথের ঈদযাত্রার তুলনামূলক ভোগান্তি কমলেও অস্বস্তির গল্পও রয়েছে। মহাখালী ও সায়দাবাদের মতো বাস টার্মিনালে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। আজকে ছুটি হয়েছে, এই যাইতেছে আর কি। বাইরে থেকে টিকিট পাই নাই। ঈদ করবো, নামাজ পড়বো, মজা করবো। আমার দুইটা মামাতো ভাই, এদের সাথে সবার সাথে ঈদ করবো, তাই অনেক আনন্দ হচ্ছে। রাতে মহাসড়কগুলোতে যানজট না থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামাতে অংশ নেয়ার কথা রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নিরাপত্তাগত কোনো ঝুঁকি বা হুমকি নেই। নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। দৃষ্টিনন্দন ফটকে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা। ঈদ জামাতে এক কাতারে সামিল হতে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। 25,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। শনিবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এবারের ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। সম্মানিত নাগরিকগণ দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে। এছাড়া মহিলাদের জন্য পৃথক প্রবেশের ব্যবস্থা রেখেছি। ঈদগাহ ময়দানে থাকছে ওজোখানা, খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন। আমরা তাদের সাথে সমন্বয় করছি। আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ঈদ জামাত। কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের জমায়েত হবে এই ময়দানে। ময়দানে লক্ষাধিক লোকের ঈদ একসাথে নামাজ পড়ার মতো যে আয়োজন, সেই আয়োজন আমরা করেছি। সাফিসিয়েন্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সাফিসিয়েন্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে এবং নারীদের নামাজের আলাদা ব্যবস্থা আমরা করেছি। ঈদ জামাতের পর সুলতানি আমলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ঈদ র্যালির আয়োজন করা হবে। শত শত গিটারিস্ট থাকবেন, পুলিশের ব্যান্ডের দল থাকবেন, ঘোড়ার গাড়ি সেগুলো থাকবে, প্ল্যাকার্ড থাকবে, সঙ্গীত শিল্পীরা থাকবেন, সেলিব্রিটিরা থাকবে, আমরা থাকবো এবং সিনিয়র সিটিজেনরা থাকবেন। আমরা সবাই মিলে এই ঈদ মিছিলটি আমরা করব। মানিক মে অ্যাভিনিউ গিয়ে সংসদ ভবনের সামনে আমরা শেষ করব। ওখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করবে উত্তর সিটি কর্পোরেশন। সাম্য সম্প্রীতি রাজমানি তাগিদে পবিত্র ঈদুল ফিতরে ভেদাভেদহীন এক কাতারে সামিল হবেন সব শ্রেণী পেশার মানুষ। আর সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিশাল এই ময়দান। কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদ উৎসবে থাকছে বেশ কিছু নতুন অনুষঙ্গ, যা যোগ করবে ভিন্ন মাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, ঢাকা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় নগরবাসীর জানমালের নিরাপত্তায় এবার পুলিশের সঙ্গে কাজ করবে অক্সিলিয়ারি ফোর্স। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
ঈদে কোনো নিরাপত্তা হুমকি নেই। ঈদের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী এখন অনেকটাই ফাঁকা। এবারের ঈদ ঘিরে ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি ডিএমপির আওতাধীন ৭১টি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে, ঈদটাকে সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের বলবো যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে ঢাকা সহ সারা দেশকে। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে নাশকতার কোনো আশঙ্কা নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে। জনগণ মোকাবেলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন পেছাতেই দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দাবি আদায়ে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, নির্বাচন হলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে জেনেই বিএনপিকে টার্গেট করেছে ষড়যন্ত্রকারীরা। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোট চায় না কয়েকটি দল। চলমান এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর সরকার প্রধান দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা সামনে আসায়। নির্বাচনে বিপুল জনসমর্থন পাবে বিএনপি, এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই ভয়েই তাদেরকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা। চলছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। রাজধানীর বেড়াইদে শনিবার বিকেলে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন করবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে নির্বাচন পিছিয়ে যায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তার মানে এই না যারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, এটা কি আপনারা চান? না। ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। বিদেশে বসে দেশের মানুষকে উত্তেজিত করে বিভাজন তৈরি না করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের কথা বলে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাইয়ে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি নির্বাচনের তারিখ নিয়েও প্রশ্ন তোলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের কথা বলে
আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছে না? সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনৈতিক দলের ভিন্নতা রয়েছে, সে অনুযায়ী মতপার্থক্য থাকতে হবে কথা এবং কাজে। প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতি যেমন আন্তদলীয় হবে, তেমনি ক্ষতি হবে নিজেদের। শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ে পৌর বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, সবাইকে প্রত্যেকটি কাজের আগে শেখ হাসিনার বিগত 16 বছরের কার্যক্রম এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান মনে রাখতে হবে। সেই ইতিহাসই সঠিক পথে যেতে সাহায্য করবে। আমাদের মধ্যে রাজনৈতিক দলের যেমন ভিন্নতা রয়েছে, সে অনুযায়ী মত পার্থক্য থাকবে আমাদের কথায়, কার্যক্রমে। কিন্তু খুনি শেখ হাসিনা তার বিগত 16 বছরের কার্যক্রম, আপনাদের আমাদের সাথে হওয়া অত্যাচার, নির্যাতন এবং সবশেষে এগুলোর পরিণতি, এগুলো যেন আমরা সব সময় আমাদের ভিতরে রাখি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ফোরাম কাজ করতে পারি, তাহলে এই পঞ্চগড়কে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সমৃদ্ধ একটি জেলায় আমরা পরিণত করতে পারবো। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8টা 10 মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত 26 মার্চ চীন পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 ও 27 মার্চ অংশ নেন হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনে। সেখানে মূল ইভেন্ট ছাড়াও বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অধ্যাপক ইউনূস। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। গণ অভ্যুত্থানের পর নেয়া সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্রের ক্ষেত্রেও উত্তরণ ঘটবে। বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। চীন সফরের চতুর্থ দিন বেইজিংয়ের বিশ্ববিখ্যাত পিকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলর চেয়ারম্যান হি গুয়াংচাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর ইউনূসকে পড়ানো হয় ঐতিহ্যবাহী গাউন, প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিরল এই সম্মাননায় কনফারেন্স হল জুড়ে করতালি আর অভিনন্দনে সিক্ত হন প্রধান উপদেষ্টা। পরে আমন্ত্রিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরির দাসত্ব প্রথা আর ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক। এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্রের উত্তরণ হবে। We are embarked on a series of reforms to make governance transparent,
and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আয়োজনে চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদান সহায়তার আশ্বাস মিলেছে। স্বাক্ষর হয়েছে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক। নাজমুস সালেহী, সময় সংবাদ। ঈদের আগে রাজধানীর বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাড়ি যাওয়ার আগে প্রিয়জনদের জন্য জামা জুতা কিনছেন অনেকেই। বেশিরভাগেরই ঝোঁক পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা আর জুয়েলারি কেনায়। হাতে গোনা আর কয়েকদিন, এরপরেই খুশির ঈদ। আর ঈদে নতুন জামা জুতা আনন্দ বাড়িয়ে তোলে বহুগুণে। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বাচ্চাদের জন্য জামা কাপড়, জুতা আর যা টুকিটাকি কিছু বাকি ছিল কসমেটিক্স আইটেম। ছেলের জন্য কিনবো, মেয়ের জন্য কিনবো। বিজনেস করি, অনেক ব্যস্ত থাকি, তো আজকে একটু সময় পেয়েছি তাই আসলাম। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে পছন্দের পোশাকটি বেছে নিতে। পোশাকের পাশাপাশি ঈদ উপলক্ষে ঘর সাজানোর অনুষঙ্গও কিনছেন অনেকে। বাবার আমি একসাথে কিনি, তো এক ম্যাচিং করে কিনি। জুতা, ব্যাগ, তারপর চুড়ি, শেষ জনে যা যা লাগে, মগটক, হাবি যাবি, এইসব জন্য কেনাকাটা করছি সংসারের জন্য। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি আগে থেকে শুরু হওয়ায় ক্রেতা সমাগম কিছুটা কম, যার প্রভাব পড়েছে ব্যবসাতেও। বন্ধটা পড়ার কারণে একটু বেচা একটু কম। লোকজন নাই, পরিস্থিতি খারাপ, আর্থিক অবস্থা ভালো না মানুষের। কেনাকাটা তো চলবার 2-3 দিন, আজকেই বা কালকে, তারপর তো চান রাত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে ব্যস্ত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময় ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছে আর কি। তো পর্যটক বাহী আমাদের যে গাড়িগুলো আছে, আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাসানচর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দিয়া যাইব, ভাসানচরের মাঝে $13 দিয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে
সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স। নরওয়ের রাজনৈতিক দল পার্টি এট সেন্ট্রামের সহযোগিতায় এই মনোনয়ন ঘোষণা করা হয়। মানবাধিকার ও গণতন্ত্রের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেয়া হয়েছে। এর আগেও 2019 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচেষ্টার জন্য ইমরান খানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 জন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ও 1 জন মেক্সিকোর বাসিন্দা বলে জানা গেছে। মেক্সিকো কর্তৃপক্ষ জানায় রেইনোসো শহরের অনেক বাড়িঘর তলিয়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শহরটির অনেক বাসিন্দাকে। মেক্সিকোর আরও বেশ কিছু শহর ঝুঁকিতে আছে বলেও জানা গেছে তারা। এর আগে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টিপাতে মেক্সিকোর সীমান্তবর্তী শহর রেইনোসো ও টেক্সাস সীমান্তের দক্ষিণাঞ্চল তলিয়ে যায়। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের ধরতে ব্যবহার করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি। এই প্রযুক্তির মাধ্যমে মুখ ঢেকে রাখলেও বের করা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম পরিচয়। শিক্ষার্থীরা জানান ইসরায়েলপন্থী দলগুলো তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এতে উদ্বেগ বাড়ছে দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে। অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। গাজায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের। নিজেদের নিরাপত্তাজনিত শঙ্কা থেকে অনেকেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাস্ক ও স্কার্ফ পরে। তাতেও রেহাই পাচ্ছেন না ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়া শিক্ষার্থীরা। ফেসিয়াল রিকগনিশন নামের আধুনিক এক প্রযুক্তির মাধ্যমে মাস্ক পরা অবস্থাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে নাম পরিচয়। কর্তৃপক্ষ এই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনের চেষ্টা করছে বলে অভিযোগ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের। ইসরায়েলপন্থীরা এসব তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে জমা দিচ্ছে বলেও জানান তারা। এতে উদ্বিগ্ন কলম্বিয়া ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। তারা জানান বিভিন্ন ইসরায়েলপন্থী দল এই প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তাদের। এতে করে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। এমনকি হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক এসব শিক্ষার্থীদের পড়াশোনাও। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। আমি শঙ্কিত, একই সঙ্গে আমি রেগেও আছি। আমি আসলে এখানে পড়াশোনা করতে এসেছি। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে প্রযুক্তির বিশ্লেষকদের দাবি এই প্রযুক্তির লক্ষ্য অপরাধ প্রবণতা রোধ করা। যেসব ব্যক্তি বিক্ষোভের আড়ালে সহিংসতায় লিপ্ত হচ্ছেন তাদের চিহ্নিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ঈদ জামায়াতের কর্মসূচি। যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় মসজিদ প্রাঙ্গণে কিংবা বড় অডিটোরিয়ামে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশি মুসলিম অধ্যুষিত শহর নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস সহ বেশ কয়েকটি রাজ্যে খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে অনুষ্ঠিত হবে একাধিক জামাত। সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত এসব জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এদিকে পবিত্র ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। লিটন মিরাজ নন 2026 টি-20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে আশরাফুলের পছন্দ নুরুল হাসান সোহান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লীগ ও গ্লোবাল সুপার লিগে তার নেতৃত্ব মনে ধরেছে সাবেক অধিনায়কের। এবারে বিশ্বকাপে ভালো করা ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে। নির্বাচকদের তাই এখন থেকেই স্কোয়াড তৈরি করে আসন্ন সিরিজগুলোতে তাদের সুযোগ দিয়ে প্রস্তুত করার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব? সবশেষ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত। এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ, তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ।
নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল 19তম বোর্ড সভায়, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে গেছে বিসিবি মিটিং। যদিও অধিনায়ক হিসেবে লিটন মিরাজ তাসকিনকে নিয়ে ফিসফাস ক্রিকেট পাড়ায়, কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান আর শান্তকে টি-20-র জন্য উপযুক্ত মনে করছেন না তিনি। ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছ থেকে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই, লাস্ট 2টা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি, তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে। সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। এবারের বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল। উইকেট কিপিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি। তবে অধিনায়ক যেই হন, তার সামনে চ্যালেঞ্জ 2026 ভারত শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ। এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক, তাই দিয়েছেন পরামর্শ। ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যে কারা 2026 ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে, ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে। এদিকে পাকিস্তান সুপার লিগে লিটন রিশাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ রানা। বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। যেহেতু দুর্বল একটা জিম্বাবুয়ে টিম আসবে, এইখানে সে অনেক কিছু শিখতে পারবে, লম্বা স্পেল বল করা, নতুন বলে বল করা, তো আমার কাছে মনে হয় না যে খারাপ ডিসিশন নিয়েছেন। আগামী 11 এপ্রিল শুরু পিএসএল, আর বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে 20 এপ্রিল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুশফিক রিয়াদদের অবসরের সিদ্ধান্ত জানতেন না তাদের সতীর্থরাও। ভক্তদের মতো জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও খবর জানতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় সংবাদের একান্ত আলোচনায় এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ। তার সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। আজ থাকছে দ্বিতীয় পর্ব। পেশাদার ক্রিকেটটা অদ্ভুত। এখানে আপনি কখনো হিরো, কখনো বা জিরো, কখনো নায়ক অথবা খলনায়ক। এই যেমন 1.5 দশকের বেশি সময় দেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া মুশফিক রিয়াদ। এত ভক্ত আর ভালোবাসা, অথচ শেষটায় এসে পরিণত হন সবার গলার কাটায়। একের পর এক ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষে যখন তাদের টনক নড়ে, ততদিনে সমালোচনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর আর কাল ক্ষেপণ করেননি এই দুই সিনিয়র। তবে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানাননি সতীর্থদের। আমরা এমন কিছু আগে থেকে জানিনি, বাট যতটুকু ভাইদের কাছে শুনতেছিলাম যে শীঘ্রই নেবে, কিন্তু মানে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচটা হইলে বোঝা যেত, বৃষ্টির জন্য হয়নি, তাই হয়তো অফ দ্য ফিল্ডে নিছে, বাট আমরা আগে থেকে জানতাম না। অথচ মাথাটা উঁচু করেই 22 গজকে বিদায় জানাতে পারতেন সিনিয়ররা, কিংবা টানা অফ ফর্মে হয়তো বিরতি নিয়ে সুযোগ দিতেন নতুনদের। তাসকিন আহমেদের ভাষায়, ক্রিকেটারদের এই জায়গা না ছাড়ার মানসিকতার কারণ বাদ পড়ার শঙ্কা। আমার এই প্রবলেম, আমি এই সময় একটু ব্রেক চাই। কেউ বলতেই সাহস করে না, কেউ ভাবে যে আমি বলবো আমার যদি বাদ দিয়ে দেয়। এমন চিন্তা করলে ওয়ার্ল্ড ডমিনেটিং প্লেয়ার তো কেউ কোনো হইতেই পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই আঁকড়ে ধরার উদাহরণ নতুন কিছু নয়। যদিও ব্যতিক্রম ছিলেন সাকিব, ম্যানেজমেন্ট, সতীর্থ সবাইকে জানিয়েই কানপুরে সাদা পোশাককে বিদায় বলেন মিস্টার 75। তাসকিনেরও স্বপ্ন, ঘোষণা দিয়ে মাঠ থেকে ইতি টানবেন লাল সবুজ অধ্যায়। টেস্টে চলাকালীনই ভাই বলছিল সবাই যে রিটায়ার নেব, আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যদি চায় আমাদের বেলায় যাতে এরকম পরিস্থিতি না হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। হামজার পর এবার আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের চোখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে কানাডা প্রবাসী সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য বাফুফের। শুধু সামিতই নন, আগামী জুনে বিদেশি ফুটবলারের এক ট্রায়ালের পরিকল্পনাও রয়েছে বাফুফের। 4 জন বিদেশি নারী ফুটবলারকেও ট্রায়ালে পাওয়ার আশা ফেডারেশনের। নারী দলের এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচের জন্য 2টি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া ঈদের পরই জাতীয় স্টেডিয়ামে ঘাস লাগানোর কাজ শুরু করবে ফেডারেশন। আর খুব শিগগিরই নারী ও পুরুষ ফুটবল দলের জন্য বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার প্রত্যাশা মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। একজন হামজা চৌধুরী বদলে দিতে শুরু করেছেন লাল সবুজের ফুটবলকে। এবার আর পেছন ফিরে তাকানো নয়, বরং দেশের ফুটবলে প্রতিভাবান ফুটবলার আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘদিন ধরে আলোচনা চলমান কানাডা প্রবাসী সামিত সোমের চোখ বাফুফের।
এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার মিশন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। আর সেই ম্যাচের আগে সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বাফুফে। শুধু সামিতই নন, বরং আগামী জুনে 30 জন বিদেশি ফুটবলারকে নিয়ে একটি ট্রায়ালেরও আয়োজন করার পরিকল্পনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির, যেখানে 4 জন প্রবাসী নারী ফুটবলারেরও ট্রায়ালে অংশ নেওয়ার কথা রয়েছে। আমরা এন্ড অফ জুন 25 তারিখের পরে 3 to 5 ডেজের একটি ট্রায়ালের প্ল্যান করছি। সেটি ঢাকায় হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে, যেখানে মনে করেন আপনারা 1-2 দিন থাকবে বেসিক ওরিয়েন্টেশনের জন্য, তারপর ছোট ছোট টিম করে তাদের মধ্যে কোম্পানিতে ম্যাচ খেলানো হবে। একদম প্রপার ট্রায়াল হবে, ভিডিওগ্রাফার থাকবে। 4 জন নারী ফুটবলের সাথে যোগাযোগ হয়েছে, যাদের একজন ইতিমধ্যে তার বাবার সাথে আমি নিজের কথা বলেছি। নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। ইতোমধ্যেই জর্ডান ও মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তায় গিয়েছে ফেডারেশন। পরিকল্পনা আছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও। এদিকে 7 জন নারী ফুটবলারের ভুটানের লিগে খেলার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ফেডারেশন। আমাদের প্রেফারেন্স জর্ডান এবং মালয়েশিয়ার সাথে খেলা, কিংবা আপনারা জানেন যে লাস্ট উইন্ডোতে নেপাল একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট করেছিল ওরা। সো এই ধরনের কোনো কিছু যদি নেপালে করে থাকে কিংবা কোনো জায়গায় করে থাকে, আমরা সেটাতে ইন্টারেস্টেড আছি। এরা যেহেতু ন্যাশনাল টিম প্লেয়ার, তারা যখন বিদেশ ক্লাবে যায়, যে দেশে যাচ্ছে সেখানকার এফএ মানে ফেডারেশন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ব্যাপারে সবকিছু ঠিকঠাক আছে কি নাই। তো সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে একদম প্রফেশনালি। ঈদের পর জাতীয় স্টেডিয়ামে নিজস্ব উদ্যোগে ঘাস লাগানোর কাজ শুরু করবে বাফুফে। আর শিগগিরই নারী ও পুরুষ ফুটবলে বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের। বিএফএফ এর পক্ষ থেকে স্টেডিয়ামটির যে ঘাসের যে ব্যাপারটা, সেটার উদ্যোগ ঈদের ঠিক পরপরই আমরা কাজ শুরু করে দেবো। ফুটবল পার্টনারটা আমরা চূড়ান্ত করবো ঈদের পরপরই। আমরা জাস্ট ঈদের বন্ধের জন্য ডিলে করেছি। এর বাইরে আমরা চেষ্টা করছি নারী এবং পুরুষ দলে আরো 2টো কো পার্টনার আনার জন্য, ইন্ডিভিজুয়াল কো পার্টনার আনার জন্য, যেটা হয়তো বা এপ্রিল মাসে হয়তো হতে পারে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর। দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। বাংলাদেশে খালি চোখেই দেখা যেতে পারে রোববার, পূর্বাভাস আবহাওয়া অফিসের। সে করে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল। সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তি। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।